বাংলা, জয় বঙ্গবন্ধু। এই সরকারের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ হবে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 227 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার আরও 5টি অভিযোগ দায়ের হয়েছে। দুর্ভাগ্য এই দেশের জাতির যে যখনই আমরা একটা সুযোগ পাই, আজকে ছাত্র জনতা তাদের বুকে রক্ত দিয়ে যে সুযোগ তৈরি করে দিয়েছেন, কিছু সংগঠন, বেশ কিছু গোষ্ঠী তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হবে। তারা একেবারেই পরিবর্তন করে দেবে, সমস্ত সংস্কার তারাই করে দেবে, তাহলে জনগণের তো দরকার নেই। শেখ হাসিনা দেশে চট করে ঢুকে যাবেন, কেউ কেউ বলছিলেন চট করে আসলে ফাঁদ পেতে রাখছি, জেলে যাবেন, কেউ কেউ নানান সমালোচনা করছেন, কিন্তু এটা বলছেন চট করে তিনি ঢুকে গেছেন চট করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই ভিডিওর শুরুতে আপনারা কিছু অংশ দেখেছেন, ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মূল আলোচনা বা মূল বিষয়বস্তু কি। দর্শক এই বিষয় নিয়ে বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি সংক্ষেপে করার ক্ষেত্রে মূল আলোচনা চলে যাচ্ছে। তার আগে আপনার কাছে ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যদি আমাদের চ্যানেলটিতে নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দর্শক আর বেশি কথা না বলে আমরা ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে বাকি বিস্তারিত অংশগুলো দেখে আসবো। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 227 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার আরও 5টি অভিযোগ দায়ের হয়েছে। রোববার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ তুলে দেন ভুক্তভোগী স্বজনরা। এর মধ্যে 19 জুলাই মিরপুর 10 নম্বর গোল চত্বরে স্কুল ছাত্র মাহফুজুর রহমানকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ সর্বোচ্চ 76 জনকে অভিযুক্ত করা হয়েছে। একই দিন বাড্ডার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে কলেজ ছাত্র মারুফ হোসেন নিহতের ঘটনায় 28 জন এবং উত্তরার ফয়সাল সরকার নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ অজ্ঞাতদের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ তোলা হয়েছে। অপর দুই অভিযোগে আনা হয়েছে 20 জুলাই ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে কলেজ ছাত্র নূরে আলম সিদ্দিক ও জুবায়ের এবং 5 অগস্ট উত্তরায় স্কুল ছাত্র সামিউ আমান নূর নিহতের ঘটনা কেন্দ্র করে। আমাদের দুর্ভাগ্য এই দেশের জাতির যে যখনই আমরা একটা সুযোগ পাই, আজকে ছাত্র জনতা তাদের বুকে রক্ত দিয়ে যে সুযোগ তৈরি করে দিয়েছেন আমাদেরকে সামনে এগিয়ে যাবার, আমাদের ব্যবস্থাকে জনগণের একটা অনুকূলভাবে জনগণ যা চায় সেইভাবে নিয়ে আসার, সেটাকে নস্যাৎ করবার জন্য, নষ্ট করে দেওয়ার জন্য ইতিমধ্যেই আপনার কাজ শুরু হয়েছে। আমি অবাক হই যখন দেখি আমাদের অত্যন্ত শিক্ষিত মানুষেরা, সমাজে যাদের অত্যন্ত গুরুত্ব আছে, তারা যখন বিভিন্ন রকম কথা বলেন যে অত্যন্ত বিভ্রান্তিমূলক। যারা দায়িত্ব পেয়েছেন, এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছেন, তাদের মধ্যেই অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পড়া যায় না। এই এখতিয়ার ওনাকে কে দিয়েছে? উনি এই দায়িত্ব পেলেন কোথায় যে তিনি বলবেন যে নতুন দল তৈরি করতে হবে? তাহলে আমরা কি করে জনগণ ভাববে যে এরা নিরপেক্ষভাবে কাজ করছে? দ্বিতীয়ত দেখবেন বেশ কিছু সংগঠন, বেশ কিছু গোষ্ঠী তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হবে। তারা একেবারেই পরিবর্তন করে দেবে, সমস্ত সংস্কার তারাই করে দেবে, তাহলে জনগণের তো দরকার নেই, পার্লামেন্টের দরকার নেই। আপনি দেখুন, আজকে আমি পত্রিকার নাম বলছি না, একটি পত্রিকায় দিয়েছে একটা জরিপের বরাত দিয়ে। এই জরিপ কারা করেছে আমি ঠিক বলতে পারবো না, নাম দিয়েছে ব্র্যাক ইনস্টিটিউট। আমি জানি না তারা কিভাবে জরিপটা করেছে। তারা বলেছে 80% লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকবে। এটা আমি জানি না তারা এই কথাগুলো থেকে পেলো, কিভাবে পেলো, কিন্তু জনগণ এটা কোনোদিনই মেনে নেবে না। এই ধরনের কথা, এই ধরনের রিপোর্ট করা থেকে আমার মনে হয় যে ভেবেচিন্তেই করা উচিত, এবং এটা যেন বিভ্রান্তির সৃষ্টি না হয় সে বিষয়টাও আমাদের খেয়াল রাখতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই সরকারের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ হবে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পর বিগত কয়েকদিন ধরেই তাকে দেশের সম্পূর্ণ মর্যাদা দিয়ে ফিরিয়ে আনতে চান দেশের কিছু জনগণ। আর এবার সেই কথাই বললেন বাংলার বিখ্যাত চলচ্চিত্র শিল্পী মিশা সওদাগর।
দেশের উন্নয়ন ও ধারাবাহিকতা ধরে রাখার জন্য শেখ হাসিনাকে প্রয়োজন বলে মনে করলেন বাংলার এই খলনায়ক। অন্যদিকে উপদেষ্টাদের নামে উঠে আসছে নানা ধরনের প্রশ্ন। কোনো প্রকার যোগ্যতা ছাড়াই কিভাবে উপদেষ্টা হলেন এই নবনির্বাচিত দুই উপদেষ্টা আসিম মাহমুদ এবং নাহিদ ইসলাম। এছাড়াও দুইজন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম কিভাবে তারা এত টাকা পয়সা কোথায় পাচ্ছেন, কিভাবে তারা বিভিন্ন জায়গায় মতামত বিনিময়ের জন্য যাচ্ছে গাড়ি ব্যবহার করে, কিন্তু এই সভা করার জন্য তারা এত টাকা পয়সা কোথায় পাচ্ছেন তা হচ্ছে জনগণের প্রশ্ন। অনেকেই তো বলেই ফেলেছেন শেখ হাসিনার পতনের পিছনে এই সমন্বয়কদের ষড়যন্ত্র রয়েছে। আর এছাড়াও শেখ হাসিনা দেশের জন্য অনেক কিছু করেছেন, তাকে বাংলাদেশের জন্য অনেক প্রয়োজন, এমনটাই বলছেন সাধারণ জনগণ। এদিকে বাংলার শ্রেষ্ঠ খলনায়ক মিশা সওদাগর মুখ খুললেন শেখ হাসিনাকে নিয়ে। 5ই অগস্ট হঠাৎ করেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করলেন। তাপ্পু সারা বাংলাদেশে মিষ্টি বিতরণ হলো। যেই ঘটনাগুলো ঘটলো এর পরবর্তী 2 দিন ভাস্কর্য ভাঙচুর, ধানমন্ডিতে আগুন বা পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী, এদের মধ্যে অধিকাংশই যারা ক্ষমতা থাকাকালীন সময় এলাকার মানুষের উপর অথবা প্রতিপক্ষের উপর জুলুম করেছেন, নির্যাতন করেছেন, তাদেরকে স্থানীয় মানুষ মেরেই ফেলল। এই দৃশ্য দেখে বাংলাদেশে যে বাকি আওয়ামী লীগের বাঘা বাঘা নেতাকর্মীরা ছিল অনেকে আত্মগোপনে চলে গেলেন, অনেকে আবার ভারতীয় সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেলেন, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। এর পরবর্তী সময়ে সারা বাংলাদেশের গণমাধ্যম বা রাজনৈতিক দলগুলো তারা আলোচনায় বসলো। হুট করে যে তারেক জিয়া দেশে আসবেন, বিএনপি সমাবেশ দিল, জামাত এবং বিএনপির মধ্যে আস্তে আস্তে ফাটল দেখা দিল এবং কি গণ অধিকার সামনে এলো, জামাত নিবন্ধন ফিরে পেল, নানান কর্মকাণ্ড, নানান আলোচনা। প্রতিদিনই গণমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মুখরিত ছিল ডক্টর ইউনূস সাহেবের নতুন উপদেষ্টা মণ্ডলীতে কে আছেন, মানে বাংলাদেশ আওয়ামী লীগ নামক যে একটা দল আছে বা শেখ হাসিনা যে একটা ক্যারেক্টার আছেন, এটা মোটামুটি এদেশের জনগণ ভুলেই গিয়েছিলেন। রাজনীতিতে একটা কথা আছে, আপনি আলোচনা কিংবা সমালোচনা দুইটার কোনো একটাতে যদি না থাকেন তাহলে আপনার অস্তিত্বকে অস্বীকার করা হয়ে থাকে। যেমন ধরেন একটা মানুষ যতক্ষণ জীবিত তাকে নিয়ে আলোচনা হয় বা সমালোচনা হয় ব্যক্তি, পরিবার, সমাজে। মানুষটা যখন মরে যায় একসময় তাকে নিয়ে আলোচনায় বন্ধ হয়ে যায় এবং কি একসময় মানুষ ভুলেই যায় এই নামে কোনো একটা মানুষ ছিল। সুতরাং রাজনীতির মাঝে আলোচনাটা খুবই জরুরি বা সমালোচনাটা। দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের যেই আলোচনা সমালোচনা যেগুলোই ছিল এগুলো সমালোচনায় ছিল, আলোচনা করার মতন কোনো ইস্যুই পাওয়া যাচ্ছিল না। তো বাংলাদেশের মানুষ এই মুহূর্তে আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা ইলুশনাল জগতে বসবাস করি, কাল্পনিক জিনিস ভাবতে ভালোবাসি অথবা স্বপ্ন দেখতে ভালোবাসি। আর বিশেষ করে যখন ক্ষমতায় থাকি না তখন আমরা যারা বিভিন্ন দলের নেতাকর্মীরা আছি আমরা স্বপ্ন দেখি যে কোনো একদিন ক্ষমতায় যাব, তাই না? বিএনপি দীর্ঘদিন সময় দেখেছে। এই পরিস্থিতিতে গেল 2 থেকে 3 দিন আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনার একটা ফোন কল ভাইরাল হয়েছে। তো নানান বিশ্লেষকরা বলছেন যে এই ফোন কলটা শেখ হাসিনা নিজেই রেকর্ড করে আওয়ামী লীগের একজন নাম পরিচয়বিহীন কুখ্যাত বা বিখ্যাত যাই হোক একজন নেতার সাথে তিনি কথা বলেছেন, আর সেই ফোন কলটা বাংলাদেশে চলে এসেছে। গণমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সব জায়গায় চর্চা ছিল যে শেখ হাসিনা দেশে চট করে ঢুকে যাবেন। কেউ কেউ বলছিলেন চট করে আসলে ফাঁদ পেতে রাখছি, জেলে যাবেন, কেউ কেউ নানান সমালোচনা করছেন। কিন্তু এই চট করে কথা দিয়া একটা কাজ কিন্তু শেখ হাসিনা সাইরা ফেলছেন চট করে। তিনি ঢুকে গেছেন চট করে। কোথায় ঢুকছেন? বাংলাদেশে তিনি ঢুকেন নাই, তবে এদেশের মানুষের মনোমস্তিষ্কে আবার শেখ হাসিনাকে নিয়ে সামান্য ভয় তৈরি হচ্ছে। কেউ কেউ বিষয়টাকে সিরিয়াস নিচ্ছেন, কেউ কেউ বিষয়টাকে নিয়ে ট্রল করছেন। তবে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা ছিলেন আত্মগোপনে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তারা নেত্রীর এই পলায়নের পর আর কোনো বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছিলেন না বা বিষয় নিয়ে কথা বলার সাহস পাচ্ছিলেন না। তাদের মধ্যে কিন্তু চট করেই শেখ হাসিনা ঢুকে গেছেন। মন মস্তিষ্কে নেত্রীর এই চট করে ঢুকাটা একটা সাহস তৈরি করছে। ইভেন আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী তারা কিন্তু এটা বিশ্বাস করেন যে যে কোনো সময় সীমান্ত দিয়া চট করে শেখ হাসিনা ঢুকে গেলেও যেতে পারে। আবার প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো ধরেন 5% মানুষ কিন্তু তারা বিশ্বাস করে যে ঘটনা ঘটাইতে পারে। আর এতে করে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী যেমন স্বপ্ন দেখছেন, প্রশাসনেরও যারা এই মুহূর্তে বিপাকে পড়ে গেছেন তারাও স্বপ্ন দেখছেন। কেউ স্বপ্ন দেখছেন ভালো, কেউ স্বপ্ন দেখছেন আতঙ্কের। কারণ যারা এই মুহূর্তে উপদেষ্টা সরকারের সাথে কানেক্টেড হয়েছেন তারা চিন্তা করতেছেন যে যদি সেখানে আসে, শেখ হাসিনা আসেই এক একটারে শিখে ঝুলা ঝুলা আয়না করে তুলা তুলা ধরেন মানে কি বলা যে বারবিকিউ করা হবে, বার্গার করা হবে, টোস্ট ফ্রাই করা হবে, এমন ভয় কিন্তু সকলের মধ্যে কাজ করছেন। আসলে শেখ হাসিনা চট করে সীমান্ত দিয়ে ঢুকবেন কিনা যদি আমাকে বি অনেস্টলি জিজ্ঞেস করেন, আমার কাছে এটা 50-50 মনে হয়।
কেন মনে হয় তিনি ডিফারেন্ট একটা ক্যারেক্টার, প্রচণ্ড রাগী, সাহসী, জেদি, ইভেন যে কোনো কঠিন সিচুয়েশনকে চাপ সহ্য করতে পারেন। তিনি যেভাবে নির্বাচনগুলো দিচ্ছেন আমেরিকার এই প্রত্যক্ষ বক্তব্যের পরেও, এটা একটা সাহস। তেনার সাহস আছে, এটা সকলেই জানেন। তিনি দুঃসাহসী, আয়রন লেডি হিসাবে তাকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো অভিহিত করছে। সেক্ষেত্রে 50-50। তবে সশরীরে দেশে তিনি কবে প্রবেশ করবেন সেটা জরুরি না। মৃতপ্রায় আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তিনি তাদের মস্তিষ্কে ঢুকেছেন, তাদেরকে জীবিত করেছেন, হতাশা থেকে কিছুটা আশার মধ্যে আনছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা অপেক্ষা করবে এবং কি মনোবল হারাবে না। পাশাপাশি গণমাধ্যমগুলোতেও তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। মানুষের মনোমস্তিষ্কে তিনি আবারও জেকে বসেছেন। তবে এইবারের জেকে বসাটা টোটালি অপরাধী হিসাবে না, অ্যাজ এ কি বলা যে আবার তিনি আসবেন, এই যে একটা আলাদা ফোর্স, এটা তিনি এই দেশের মানুষের নফসের মধ্যে ঢুকাইতে তিনি সক্ষম হয়েছেন। মানে চট করে তিনি ঢুকে গেছেন। এখন প্রকৃতপক্ষে তিনি আদৌ ঢুকবেন কিনা বা ঢুকার সুযোগ আছে কিনা, এখানে নানান ইস্যু আছে, এখন সেটা সময় বলে দিবে। তবে শেখ হাসিনার যে রাজনৈতিক কৌশল, এই কৌশল বি প্র্যাকটিক্যাল বা বি অনেস্টলি আমাদের বাংলাদেশে যে চলমান রাজনৈতিক দলগুলো আছে তাদের, মানে শেখ হাসিনার সামনে তাদের রাজনীতি, মানে আমার কাছে মনে হয় আর কি 130 বা 40 হতে পারে। এখন একটা ভালো রাজনীতি হোক, রাজনীতি খারাপ রাজনীতি হোক, শেখ হাসিনা রাজনীতি যেভাবে খেলেন বোঝেন। আবার দেখেন ভারতীয় মিডিয়ার মাধ্যমে আমরা খবর পেলাম যে তিনি যেখানে আছেন গৃহবন্দী, বাড়ির পাশের সুপার শপটাতে যাইতে পারেন না, তার ছেলে মেয়ের সাথেও তিনি যোগাযোগ করতে পারেন না, কথাবার্তা বলতে পারেন না, কিন্তু একের পর এক তিনার ফোন কল ভাইরাল হচ্ছে। দ্যাট মিনস তিনি কথা বলছেন, সব কিছু ঠিক আছে। তো সব কিছু মিলে একটা রহস্যময় অবস্থানে কিন্তু তিনার অবস্থান। দিল্লি না গাজিয়াবাদ নাকি সীমান্তের আসলেই কোনো রাজ্যে তিনি এই মুহূর্তে অপেক্ষা করছেন, সেটাও একটা প্রশ্নবোধক চিহ্ন। ভালো থাকুন। আহ, মানে এই জুলাই আগস্ট বিপ্লবের মধ্যে দিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা আমাদের শক্তিটাকে দেখতে পেরেছি। হ্যাঁ, আমরা কি করতে পারি, বাংলাদেশের তারুণ্য, বাংলাদেশের জনতা তার শক্তিটাকে দেখতে পেরেছে, বাংলাদেশের জনগণ তার ঐক্যটাকে দেখতে পেরেছে। হাসিনাকে পরাভূত করা গেছে, হাসিনার মতো একটা বিকট ফ্যাসিস্টকে পরাভূত করা গেছে। আর এই সমস্ত টুকরা টাকরি ইন্ডিয়ান দালাল, এগুলো তো মামুলি হামজর, এগুলো কিছুই না। হ্যাঁ, এগুলোকে পরাজিত করার যখন আহ্বান আমরা জানাবো এবং এদের বিরুদ্ধে যখন আমরা যুদ্ধ শুরু করব, এরা উড়ে যাবে, ধূলিকণার মতো উড়ে যাবে। হ্যাঁ, এবং আমাদেরকে যেন ওই পর্যায়ে যেতে না হয় সেই জন্য আমি ফ্রেন্ডলি একটা আহ্বান জানাতে চাই। এবং আমি আশা করি যে মুরব্বীরা না জানালেও আমাদের মতো যারা আছেন, আমি, ইলিয়াস, আপনারা জানাবেন, এই ফ্রেন্ডলি আহ্বানটা জানাবেন। ধরেন প্রথম আলো, ডেইলি স্টার, উদিচি, ছায়ানট, সিপিবি, সো যাও তো ইন্ডিয়ান এখানে স্টেক হোল্ডার আছে সবাইকেই, যে প্রথম আলো, ডেইলি স্টার আপনারা আপনাদের রিওরিয়েন্ট করতে পারেন, মানে আপনাদের সম্পাদকীয় নীতিটা আপনাকে রিভিজিট করেন। আপনি যদি মনে করেন যে সত্যিকার অর্থেই আপনি ইন্ডিয়ান পারপাস সার্ভ করবেন এবং ওয়েস্টের পারপাস সার্ভ করবেন, বাংলাদেশের পারপাস সার্ভ না করে, তাহলে জনতার শত্রু হিসেবে চিহ্নিত হয়ে জনতার রোষানলে পড়ার সেই ঝুঁকিটা আপনি নেবেন কিনা সেটা আপনি ভেবে দেখেন। এবং আপনারা যদি এটা কন্টিনিউ করেন, আমরা এটা লক্ষ্য করছি তো, এবং আপনারা যদি এটা সত্যিকার অর্থে কন্টিনিউ করেন, আপনার বিরুদ্ধে জনতাকে তাতিয়ে দেওয়াটা আমাদের জন্য 1-2 এর ব্যাপার। হ্যাঁ, এটা আমরা করব যদি আপনারা সত্যিকার অর্থে ভালো না হয়ে যান। হ্যাঁ, আপনি যদি জনতার পক্ষে আসেন তাহলে তো আপনার পত্রিকার সার্কুলেশন বাড়বে রে ভাই, আপনার পত্রিকা বেশি পড়বে মানুষজন। হ্যাঁ, আপনি এখনো ইন্ডিয়ান লেসপেন্সারি যদি করেন তাহলে তো আপনাদেরকে শত্রু হিসাবে চিহ্নিত করে আমরা ক্যাম্পেইন চালাবো। এবং হাসিনাকে যেইভাবে আমরা জয় বাংলা করছি, হ্যাঁ হয়তো হাসিনাকে 3 বছর লাগছে, আপনাদের 1 বছর লাগবে, 1 বছরে আপনাদেরকে নাই করে দেবো আমরা বাংলাদেশ থেকে, যদি এটা আপনারা এখনো পর্যন্ত যদি ঠিক না হন। আর আরেকটা বিষয় আমি একটু বলতে চাই, একটু বিনয়ের সাথে আমি মাহমুদ ভাইকে একটু বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে মাহমুদ ভাই যেটা বললেন যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না, এটা তো মাহমুদ ভাই আসলে এটা বলি নাই আমি ভারতের সাথে বন্ধুত্ব হবে কিনা এটা ডিপেন্ড করবে ভারতের মানসিকতার পরিবর্তন হচ্ছে কিনা, এটা আমার উপর ডিপেন্ড করবে না। আমি তারপরেও এই জায়গাটাতেও আমি বলতে চাই মাহমুদ ভাই বিনয়ের সাথে যে ভারতের সাথে কোনো বন্ধুত্ব হবে না। হ্যাঁ, ভারতের সাথে আমরা বন্ধুত্ব করতে পারবো না, এবং ইনফ্যাক্ট একটা রাষ্ট্রের তো কোনো বন্ধু থাকে না। হ্যাঁ, কোনো রাষ্ট্রেরই কোনো বন্ধু থাকে না। বন্ধুত্ব একটা, যদি আমি ডিপ্লোম্যাটিক টার্মে বলি, এটা আসলে সোনার পাথর বাটি।
শক্তির কারণে পাথর বাটি, এটা হয় না। আমরা সবসময় আমাদের স্বার্থই দেখবো, ইন্ডিয়াও ইন্ডিয়ার স্বার্থই দেখবে, এটাই ন্যাচারাল। তো আমাদের পররাষ্ট্র নীতি যেটা হওয়া উচিত সেটা প্রথমত বাংলাদেশের স্বার্থ, দ্বিতীয়ত বাংলাদেশের স্বার্থ, তৃতীয়ত বাংলাদেশের স্বার্থ, চতুর্থত বাংলাদেশের স্বার্থ, পঞ্চমত বাংলাদেশের স্বার্থ, এবং শেষ পর্যন্ত এটা বাংলাদেশের স্বার্থ। বাংলাদেশের স্বার্থের বাইরে আমরা কারোর সাথে কোনো বন্ধুত্বই আমরা আগ্রহী না। এটা যেই হোক, এটা আমেরিকা হোক, এটা ইন্ডিয়া হোক, এটা চায়না হোক, যেই হোক, আমরা কারোর সাথেই, হ্যাঁ, আমরা কৌশলগত আমরা পার্টনারশিপ করতে পারি কারোর সাথে, এবং আমাদের কৌশলগত পার্টনারশিপের ব্যাপারে ভারত এবং আমেরিকা দুই তরফকেই আমি বলে দিতে চাই যে কৌশলগত সম্পর্কের ব্যাপারে আপনারা আমাদেরকে চীনের দিকে ঠেলে দিয়েন না। আমি খুব সিম্পল এবং স্ট্রেট ওয়ে বলতে চাই, আমাদেরকে চীনের দিকে ঠেলে দিয়েন না। যদি আমাদেরকে ওই দিকে ঠেলে দেন, আমরা ওই দিকে যাব, এবং আপনাদের বাংলাদেশে খাওয়া উঠে যাবে, হ্যাঁ, ভারতেরও খাওয়া উঠে যাবে, আমেরিকারও খাওয়া উঠে যাবে। এটা আমরা করতে পারবো, এবং এটা যে আমরা করতে পারি সেটা প্রমাণ আমরা রাখছি জুলাই আগস্ট বিপ্লবে। আমরা দরকার হলে আরেকটা বিপ্লব করব। আমাদেরকে আমাদের মতো করে থাকতে দেন, আমাদেরকে আমাদের আত্মমর্যাদা নিয়ে থাকতে দেন, আমাদেরকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে দিয়ে থাকতে চান। আমরা কোনোভাবেই ভারতের আজ্ঞাবহ এবং ভারতের দাদাগিরি আমরা সহ্য করব না। এটা আজকে শুধু না, আজকে 50 বছর পরেও আমরা কোনোদিন করব না। এবং আমাদেরকে যদি আমাদের মতো করে থাকতে দেন, তাহলে আমরা, আপনারা দেখবেন যে বাংলাদেশের মতো ভালো রাষ্ট্র আর হয় না, বাংলাদেশের মতো একটা উদার রাষ্ট্র আর হয় না, বাংলাদেশের মতো একটা অ্যাকোমোডেটিভ রাষ্ট্র আর হয় না, বাংলাদেশের মতো একটা ফ্লেক্সিবল রাষ্ট্র আর হয় না। কিন্তু আমাদের উপরে যদি যে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, আমরা আমাদের ঘাড় কিন্তু তেরা ভাই, এবং আমাদের এই ঘাড় তেরার রেজাল্ট কি হয় এটা জুলাই আগস্টে আমরা দেখিয়ে দিয়েছি। আমরা দরকার হলে আবার দেখাবো। আমরা যদি না পারি, আমাদের সন্তানেরা দেখাবে, আমাদের সন্তানেরা যদি না পারে, তার উত্তরসূরিরা দেখাবে, কিন্তু দেখাবে, বাংলাদেশ দেখাবে। হ্যাঁ, এইটাই আমি সাবধান বাণী উচ্চারণ করে দিয়ে বলতে চাই ভারতকে এবং আমেরিকাকে। যদি আপনারা ঠিক হয়ে যান তাহলে ভালো, আর যদি ঠিক না হন তাহলে কনসিকুয়েন্স ফেস করবেন। ধন্যবাদ পিনাকিদা। আমি ইলিয়াস আপনার বক্তব্য শুনি। মাহমুদ ভাই পিনাকিদা বললেন আপনি কিভাবে দেখেন, এবং আপনি অনেক আগে থেকেই আসলে ভারতের নানা আগ্রাসী তৎপরতা দিয়ে আপনি একের পর এক ভিডিও বানিয়েছেন, মানুষকে সচেতন করেছেন, অনেক আগে থেকে আপনি শুরু করেছিলেন। তো আপনার বর্তমান সময়ে আপনি কি মনে করেন, এটাকে পারবো আমরা? মাহমুদুর রহমান ভাই যে কথাটা বললো যে রাহুল গান্ধী এখানে এসেছিল, তো আমি নর্মালি এর আগেও আমার এই হোয়াইট হাউস, তারপরে স্টেট ডিপার্টমেন্ট, এইসব জায়গায় যাওয়ার সুযোগ ছিল। মুশফিক ভাই মাঝে মধ্যেই বলতো যে তুমি আসো না কেন, এই তো কনক ভাইও সময় পায় নাই। কনক ভাই মনে হয় একবার বা দুবার গিয়েছিল, আমি যাই নাই। তো এই দিন রাহুল গান্ধী আসবে শুনে, আর মুশফিক ভাই তার পরের দিনই দেশে চলে যাবে, যে কারণে চিন্তা করলাম মুশফিক ভাইয়ের সাথে দেখাও করে আসি, অনুষ্ঠানটাতেও যোগ দিই। তো রাহুল গান্ধীর ওইখানে আমরা কনক ভাইয়ের একটা কোশ্চেন ছিল, আমারও একটা কোশ্চেন ছিল, যে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে সিন্স হাসিনা ইজ এ কিলার, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন টু সেন্ড হার ব্যাক টু বাংলাদেশ। তো সেই কোশ্চেনের উত্তর দেয় নাই। কনক ভাইয়ের একটা কোশ্চেন, সেটাও উত্তর দেয় নাই। তো কারণ হচ্ছে তার ওইখানে যে মডারেটর ছিল, সে পরে শুনলাম যে সে হচ্ছে বিজেপি। আমাদের কোশ্চেন গুলো আবার ফিল্টার হয়ে যাচ্ছিল, সরাসরি গান্ধীর কাছে না গিয়ে সে এটা চুজ করছিল, সেই তার চুজ এন্ড পিক, সেই অনুযায়ী সে পিক এন্ড চুজ হয়ে অনুযায়ী। তো প্রিয় দর্শক, কিন্তু আপনি সবাই ভিডিওটা দেখে বিস্তারিত বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মূল আলোচনা। ভিডিওটি দেখে আশা করি আপনার কাছে ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে ফেলুন। দেখাবো না কোনো ভিডিওতে, আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এতটুকুই, দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।